স্টুডেন্টস, আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলাম নাগরিকতা। আজকে তার পাঠ্য দেখো না, ভারতীয় নাগরিকতা। ভূমিকা: স্বাধীন ভারতে সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যদের সামনে ভারতীয় নাগরিকতার বিষয়টি একটি সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এক হচ্ছে বহু সংখ্যক ভারতীয়দের স্বদেশভূমি পরিত্যাগ করে ব্রিটিশ ঔপনিবেশগুলিতে চলে যাওয়া, এবং ভারত বিভাজনের প্রধানত দুটি কারণে ভারতীয় নাগরিকতা সংক্রান্ত বিষয়টি জটিল আকার ধারণ করে। তাই ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় কারা নাগরিক বলে বিবেচিত হবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতেই গণপরিষদের 2 বছর সময় লেগেছিল। নাগরিকতা সংক্রান্ত প্রাথমিক সমস্যার সমাধান করার পর সংবিধান প্রণেতারা নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পার্লামেন্টের হাতে প্রদান করেছিলেন 11 নম্বর ধারা অনুযায়ী আর কি। এরূপ সাংবিধানিক ক্ষমতা বলে পার্লামেন্ট 1955 সালে ভারতীয় নাগরিকতা আইন প্রণয়ন করেছিল এবং পরবর্তী সময় বেশ কয়েকবার সেই আইনের সংশোধন করা হয়। এবার দেখো ভারতীয় নাগরিকতা সম্পর্কে সাংবিধানিক কি ব্যবস্থা আছে। সংবিধানে নাগরিকতাটির সংজ্ঞা নেই। সংবিধানের দ্বিতীয় অংশের পার্ট 2 5 থেকে 11 নম্বর ধারাগুলোতে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা আছে, কিন্তু লক্ষণের বিষয় হল সংবিধান কিংবা ভারতীয় নাগরিকতা আইনের মধ্যে কোথাও নাগরিক কথাটির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। সংবিধান কার্যকর করা হওয়ার সময় কারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন কেবল সে সম্পর্কে সংবিধান আলোচনা করেছে, এবং ভবিষ্যতে কারা ভারতের নাগরিক বলে বিবেচিত হবে তা নিয়ে ভারতীয় নাগরিকতা আইনের ব্যবস্থা গৃহীত হয়েছে। সংবিধান কার্যকর সময় নাগরিকত্ব অর্জন দুটি প্রধান শর্ত। সংবিধানের 5 নং ধারা অনুসারে: 1. সংবিধান কার্যকর সময় যারা ভারতীয় ভূখণ্ডে স্থায়ী বসবাস করছিলেন তারা ভারতের নাগরিক, মানে সংবিধান যখন কার্যকর হয় তখন সেই সময় যারা ভারতে বসবাস করছিল। এবং 2. যারা ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন অথবা যাদের পিতামাতার যে কোনো একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন তারা ভারতের নাগরিক হবে, কিংবা সংবিধান কার্যকর হওয়ার অন্তত 5 বছর পূর্ব থেকে যারা সাধারণভাবে ভারতীয় ভূখণ্ডে বসবাস করছিলেন তারা ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে। সংবিধানের পূর্বোক্ত ধারণাটি বিশ্লেষণ করলে দেখা যায় স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণের শর্তকে ভারতীয় সংবিধানে নাগরিকতা অর্জনের দুটি প্রধান শর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী কিছু। সংবিধানের 6 এবং 7 নং ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের বিষয়টি আলোচিত হয়েছে। পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে আগত কোনো ব্যক্তি সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবেন যদি 1. তিনি নিজে কিংবা তার পিতামাতার একজন অথবা তার পিতামহ পিতামহী অথবা মাতামহের যে কোনো একজন 1935 সালের ভারত শাসন আইনে বর্ণিত ভারতীয় ভূখণ্ডে বা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেন, এবং 2. ওই ধরনের ব্যক্তি যদি 1948 সালের 19 জুলাই তারিখের পূর্বে ভারতে চলে আসার পর থেকে ভারতীয় ভূখণ্ডে সাধারণভাবে বসবাস করেন, অথবা 1948 সালের 19 জুলাই তারিখে বা তার পরে পাকিস্তান থেকে ভারতে আগত কোনো ব্যক্তি সংবিধান কার্যকর হওয়ার পূর্বে ভারত ডোমিনিয়ন কর্তৃক নিযুক্ত কর্মচারীর কাছে নাগরিক হিসেবে নিবন্ধভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারেন। অবশ্য আবেদন করার অন্তত 6 মাস পূর্ব থেকে ভারতীয় ভূখণ্ডে বসবাস করছেন বলে যদি আবেদনকারী প্রমাণ করতে পারেন তবেই তিনি ভারতীয় নাগরিক হিসেবে নিবন্ধভুক্ত হতে পারবেন। অন্যভাবে বলা যায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিরা ভারতকে যে তাদের স্থায়ী বাসভূমি হিসেবে গ্রহণ করতে আগ্রহী তা প্রমাণ করতে হবে। এইভাবে পাকিস্তান থেকে আগত নাগরিকতা প্রদান করে। এবার দেখো পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের নাগরিকতা বিলোপ, যারা পাকিস্তান থেকে আসলো তাদের নাগরিক হলো, কিন্তু যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেল সংবিধানের 7 নং ধারা 1947 সালের 1 মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের আর ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না। তো ওই ধরনের কোনো ব্যক্তি যদি আইন কর্তৃক স্বীকৃত কোনো কর্তৃপক্ষের কাছ থেকে পুনর্বাসন অথবা স্থায়ীভাবে বসবাস করার অনুমোদন লাভের পর ভারতে প্রত্যাবর্তন করেন তবে সেই ব্যক্তি 1948 সালে 19 জুলাইয়ের পর ভারতে এসেছেন বলে ধরা হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে 7 নং ধারায় বিধান অনুযায়ী পূর্বোক্ত ধরনের কোনো ব্যক্তি পাকিস্তানে চলে গেলে তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানেরাও ভারতীয় নাগরিকত্ব হারাবে। অন্যভাবে কোনো বিধবা যদি পাকিস্তানে চলে যান তাহলে তার অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে যে একই নিয়ম কার্যকর হবে। এই নীতির ভিত্তিতে কোনো বিবাহিত মহিলার স্বামী যদি পাকিস্তানে স্থায়ী বসবাস করার উদ্দেশ্যে ভারত ত্যাগ করে চলে যান তাহলে তিনিও ভারতীয় নাগরিকত্ব হারাবেন। অবশ্য যদি তিনি সুস্পষ্ট প্রমাণ করতে পারেন যে তিনি তার স্বামীকে পরিত্যাগ করবেন এবং স্বামী পাকিস্তানে চলে গেল তিনি তার ভারতীয় নাগরিকতা বজায় রাখতে ইচ্ছুক তাহলে তিনি ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবেন। কারণ তার স্বামী যদি চলেও যায় পাকিস্তানে, কিন্তু তার স্ত্রী যদি বলে না পাকিস্তানে যাবো না আমি ভারতেই থাকবো, তাহলে তাকে ইচ্ছুক বলে প্রমাণ করতে হবে আর কি।
ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতা প্রদানের শর্তাবলী। সংবিধানের ৮ নং ধারায় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতার অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে। বলা হয়েছে সংবিধান কার্যকর হওয়ার সময় বিদেশে বসবাস করা কোনো ব্যক্তি নিজে বা তার পিতামাতা কিংবা তার পিতামহীর যে কোনো একজন যদি 1935 সালের ভারত শাসন আইনে বর্ণিত ভারতে জন্মগ্রহণ করে থাকেন তবে তিনি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। অবশ্য যে রাষ্ট্রে তিনি অস্থায়ীভাবে বসবাস করছেন সেই রাষ্ট্রে থাকা ভারতীয় কূটনৈতিক বা বাণিজ্যিক প্রতিনিধি আছে তার নাম ভারত হিসেবে নিবন্ধভুক্ত করতে হবে। ভারতীয় নাগরিকতা বিলোপ করা হয়। ৯ নং ধারায় ভারতীয় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা আছে। বলা যায় কোনো ব্যক্তি বিদেশি কোন রাষ্ট্রের নাগরিকতা স্বেচ্ছায় গ্রহণ করলে তাকে ভারতীয় নাগরিকতা বিলুপ্ত হয়। যদি সে স্বেচ্ছায় বিদেশি নাগরিকতা চায় তখন ভারতীয় নাগরিকতা থাকবে না। সংবিধানের ৫ থেকে ৮ নম্বর ধারা অনুযায়ী যারা নাগরিকতা অর্জন করেছেন ১০ নং ধারা অনুযায়ী তাদের নাগরিকতা অব্যাহত থাকবে। অবশ্যই এরূপ নাগরিকতা পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন কিন্তু সেই আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে আর কি। সংবিধানের ১১ নম্বর ধারা পার্লামেন্ট হাতে নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয় আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করেছে। মানে পার্লামেন্ট যে কোনো বিষয় আইন বিলোপও করতে পারে, আইন আবার নতুন নাগরিকের কাউকে করতে পারে, এই আইন পার্লামেন্টকে দেওয়া হয়েছে। নাগরিকতা আইন ১৯৫৫ আর কি, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। ১৯৫৫ সালে প্রণীত নাগরিকতা আইন ও তার সংশোধন সমূহ। সংবিধানের ১১ নম্বর ধারা মানে আর্টিকেল কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্ট ১৯৫৫ সালে নাগরিকতা আইনের প্রণয়ন করে। মূল আইনের মোট ১৯টি ধারা এবং 4টি তফসিল ছিল। ১৯টি ধারা 4টি তফসিল ছিল, কিন্তু ১৯৫৭, ১৯৬০, ১৯৮৫, ১৯৮৬, ১৯৯২ এবং ২০০৩ সালে মূল আইনটিকে সংশোধন করা হয়েছে। বলা বাহুল্য ওইসব সংশোধনের ফলে যেসব পরিবর্তন সাধিত হয়েছে তারই আলোকে বর্তমানে ভারতীয় নাগরিকতা অর্জন ও তার বিলোপ সাধনের বিষয়টিকে আলোচনা করা হয়েছে। এবার নাগরিকতার 5টি পদ্ধতি। ১৯৫৫ সালে আইনের ৩ নং থেকে ৭ নং ধারা যে ভারতীয় নাগরিক অর্জনের 5টি পদ্ধতি সম্পর্কে আলোচনা। এক হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা। ২০০৩ সালে নাগরিকতা আইনের সংশোধনের মাধ্যমে একথা বলা হয়েছে যে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি বা তারপরে, কিন্তু ১৯৮৭ সালের ১লা জুলাই এর পূর্ব কিংবা ১৯৮৭ সালের ১লা জুলাই বা তারপরে, কিন্তু ২০০৩ সালে নাগরিকতা সংশোধন আইনটি প্রণীত হওয়ার পূর্বে কোনো শিশু জন্মালে এবং জন্মগ্রহণের সময় সংশ্লিষ্ট শিশুটির পিতামাতা যে কোনো একজন ভারতীয় হলে অথবা ২০০৩ সালের আইনটি কার্যকর হওয়ার দিনে বা তার পরবর্তী সময় নবজাতকের পিতামাতা উভয় ভারতের নাগরিক হলে এবং দুজনের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক অন্যজন বেআইনি পরিযায়ী না হলেও ওই শিশুটি জন্মসূত্রে নাগরিক বলে গণ্য হবে। কিন্তু এইসব শর্ত পূরণ করা শর্ত জন্মগ্রহণের সময় কোনো শিশুর পিতা কিংবা মাতা যদি ভারতের নাগরিক না হন এবং যদি কোনো সার্বভৌম শক্তি প্রতিনিধি হিসেবে বিশেষ ধরনের অব্যাহতি ভোগ করেন কিংবা তার পিতা বা মাতা যদি শত্রু বা কোনো বিদেশি হন এবং শত্রু অধিকৃত অঞ্চলে শিশুটি জন্মগ্রহণ করলে সে ভারতীয় নাগরিকতা থেকে বঞ্চিত হয়। এবার দেখো রক্তের সম্পর্কে ভিত্তিতে নাগরিকতা। ২০০৩ সালে সংশোধনী আইন অনুসারে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি বা তারপরে, কিন্তু ১৯৯২ সালের 10 ডিসেম্বরের পূর্বে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন জন্মের সময় তার পিতা যদি ভারতীয় নাগরিক হন অথবা ১৯৯২ সালের 10 ডিসেম্বর তার পরবর্তী সময়ে জন্মের সময় তার পিতামাতা যে কোনো একজন ভারতীয় নাগরিক হলে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করলেও রক্তের সম্পর্কের ভিত্তিতে ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে। তবে পূর্বোক্ত ক উপধারায় বিবর্ণিত সময়কালে সংশ্লিষ্ট ব্যক্তির পিতা যদি রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী ভারতীয় নাগরিক হন তাহলে তার পুত্র বা কন্যা ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে না। অবশ্য জন্মের 1 বছরের মধ্যে অথবা নাগরিকতা সংশোধন আইন ২০০৩ কার্যকর হওয়ার সময়ের মধ্যে যেটি পরে ঘটবে সেই সময়ের মধ্যে ভারতীয় বাণিজ্য দূতের দপ্তরে তার জন্ম নিবন্ধভুক্ত করতে হবে, কিংবা পূর্ব নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকারের অনুমতিক্রমে জন্ম নিবন্ধভুক্ত করা যেতে পারে, অথবা সেই ব্যক্তি জন্মের সময় তার পিতা ভারত সরকার অধীনে কর্মরত ছিলেন তা প্রমাণ করতে হবে, অথবা 4 খ নং উপধারায় বর্ণিত বিধান অনুযায়ী ওই ব্যক্তির পিতামাতার মধ্যে যে কোনো একজন কেবল রক্তের সম্পর্কের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব পেয়ে থাকলে নিম্নলিখিত 2টি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণ করতে না পারলে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক হতে পারবেন না। এই শর্ত হচ্ছে, এক হচ্ছে জন্মের 1 বছরের মধ্যে অথবা 1992 সালের 10 ডিসেম্বর বা তার পরবর্তী সময়ের মধ্যে যেটি পরে ঘটবে।
সেই সময়ের মধ্যে ভারতীয় বাণিজ্য দপ্তরে তার জন্ম নিবন্ধভুক্ত করতে হবে, কিংবা সেই সময়কাল অতিবাহিত হয়ে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি ক্রমে, অথবা বি তার পিতামাতা যে কোনো একজন তার জন্মের সময় ভারতের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে চাকরিরত থাকলে ওই ব্যক্তি রক্তের সম্পর্কে ভিত্তিতে নাগরিকত্ব অর্জন করতে সক্ষম হবে। তবে 2003 সালে সংশোধিত আইনে কথাও বলা হয়েছে যে পূর্বোক্ত শর্তাবলী পূরণ করা ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিকে 2003 সালে প্রণীত নাগরিকতা বা সংশোধন আইনটি কার্যকর হওয়ার দিনে বা তার পরবর্তী সময়ে ভারতীয় বাণিজ্য দপ্তরে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ফর্ম পূরণ করে আবশ্যিকভাবে জন্ম নিবন্ধভুক্ত করতে হবে। এক্ষেত্রেও দুটি শর্ত পূরণের কথা বলা আছে, যথা জন্মের 1 বছরের সময়সীমা কিংবা 2003 সালের সংশোধনী আইন কার্যকর হওয়ার মধ্যে যেটি পরে ঘটবে সেই সময়ের মধ্যে, অথবা ওই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি ক্রমে জন্ম নিবন্ধভুক্ত করতে হবে। যদি সময়সীমা চলেও যায়, যদি কেন্দ্রীয় সরকার অনুমতি দেয় তাহলে কিন্তু নিবন্ধভুক্ত হবে। তাছাড়া সংশ্লিষ্ট শিশুটির পিতামাতাকে পদ্ধতি মেনে এই কথা ঘোষণা করতে হবে যে ওই অপ্রাপ্তবয়স্ক পুত্র বা কন্যার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। 1955 সালের মূল আইনে কথা বলা হয়েছে যে কোন অপ্রাপ্তবয়স্ক শিশু বা কিশোরের যদি দুটি দেশের নাগরিকতা থাকে তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার 6 মাসের মধ্যে তাকে অন্য রাষ্ট্রের নাগরিকতা পরিত্যাগ করতে হবে। যে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে বোঝাচ্ছে দুটো দেশের নাগরিক হলে একটা দেশের নাগরিকতা ত্যাগ করতে হবে, অন্যথায় সে ভারতের নাগরিকতা হারাবে। তাছাড়া 1992 সালের সংশোধনী আইন অনুসারে সংবিধান কার্যকর করার সময় অবিভক্ত ভারতের বাইরে জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক বলে বিবেচিত হলো তাকে কেবল রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। 3 হচ্ছে নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা। 1992 সালে নাগরিকতা সংশোধনী আইন অনুসারে অবৈধ পরিযায়ী নয় এমন ব্যক্তি সংবিধান বা আইনের মাধ্যমে নাগরিকতা অর্জন করেননি, অথচ নাগরিকতা অর্জন করতে ইচ্ছুক নিম্নোক্ত ধরনের ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন করতে পারে। এ হচ্ছে সেই সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধভুক্তির জন্য আবেদন করার পূর্বে 7 বছর ধরে সাধারণভাবে ভারতে বসবাস করেছেন। আবেদন করার আগে 7 বছর ভারতে বসবাস করতে হবে। সেই সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা অবিভক্ত ভারতের বাইরে যে কোনো দেশ বা স্থানে বসবাস করেন। সি হচ্ছে ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এবং নিবন্ধভুক্তির জন্য আবেদন করার পূর্বে 7 বছর ধরে ভারতের সাধারণভাবে বসবাস করেছেন। ডি ভারতীয় নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক সন্তানরা। ই যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসেবে নিবন্ধভুক্ত রয়েছেন। এফ যে কোনো প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তি যিনি নিজে কিংবা তার পিতামাতার মধ্যে যে কোনো একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধভুক্তির জন্য আবেদন করার ঠিক 1 বছর পূর্ব থেকে ভারতে বসবাস করেছেন। জি যে কোনো পূর্ণবয়স্ক সক্ষম ব্যক্তি যিনি 5 বছর ধরে ভারতের একজন প্রবাসী নাগরিক হিসেবে নিবন্ধভুক্ত রয়েছেন এবং নিবন্ধভুক্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার 2 বছর আগে থেকে ভারতে বসবাস করছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে পূর্বোক্ত ক্ষেত্রগুলোতে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম অপরিহার্য শর্ত হল মূল আইনের 2য় তফসিলে উল্লেখিত নির্দিষ্ট ফর্ম পূরণ করে তাকে আনুগত্যের শপথ গ্রহণ করতে হয়। অবশ্য আবার যারা নাগরিকতা পরিত্যাগ করেছেন কিংবা যাদের নাগরিকতা বাতিল করে দেওয়া হয়েছে তারা কেন্দ্রীয় সরকারের আদেশ অনুযায়ী কেবল উপযুক্ত উপায়ে নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন করতে পারেন। তাছাড়া বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে যে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ভারতের নাগরিকতা প্রদান করতে সক্ষম, মানে সরকার চাইলে সক্ষম আর কি। 4 দেখো দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা। ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে একজন বেআইনি পরিযায়ী ছাড়া অন্য যে কোনো বিদেশি রাষ্ট্রের যে কোনো অপ্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টি সাপেক্ষে 3য় তফসিল অনুযায়ী দেশীয়করণ পদ্ধতিতে ভারতের নাগরিকতা অর্জন করতে পারেন। অবশ্য কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে আবেদনকারী কোনো ব্যক্তি বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্ব শান্তি বা মানব জাতির অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছেন তাহলে তার দেশীয়করণের ক্ষেত্রে 3য় তফসিলে বর্ণিত যে কোনো শর্ত বা যাবতীয় শর্ত প্রত্যাহার করে নিতে পারে। এইভাবে বিশ্ববিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেনকে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকতা প্রদান করা হয়েছিল। বিগত শতকের 80 দশকের প্রথম দিকে আসামে, বর্তমান অসম বা যে বিদেশি তাড়ন আন্দোলন শুরু হয়েছিল তার কাছে নথি স্বীকার করে তদানীন্তন কেন্দ্রীয় সরকার 1985 সালের নাগরিকতা আইন 1955 6 নং ধারা সঙ্গে 6 ক নামে একটি নতুন ধারা সংযোজন করেছিল। ওই আইনের প্রধান উদ্দেশ্য হল আসামে বেআইনি অনুপ্রবেশ ও বসবাস বন্ধ করা। নতুন আইনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একজন ব্যক্তিকে তখনই ভারতীয় বংশোদ্ভূত বলে ধরা হবে যদি তিনি নিজে কিংবা তার পিতামাতা বা পিতামহী অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন। বি
1964 সালের বিদেশি বা ট্রাইব্যুনাল আদেশ দ্য ফরেন ট্রাইব্যুনালস অর্ডার 1964 অনুসারে গঠিত ট্রাইব্যুনাল অর্থাৎ বিশেষ ধরনের আদালত কোন ব্যক্তিকে বিদেশি বলে যেদিন চিহ্নিত করবে সেই দিন থেকে ওই ব্যক্তি বিদেশি বলে গণ্য করা হবে। ভারতীয় বংশোদ্ভূত যেসব ব্যক্তি 1966 সালের 1 জানুয়ারি পূর্বে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ থেকে আসামে এসেছিলেন, 1967 সালে অনুষ্ঠিত লোকসভা সাধারণ নির্বাচনে ভোটদাতা হিসেবে যাদের নাম নথিভুক্ত ছিল তারা সহ এবং আসামে আসার পর যারা সেখানকার সাধারণ বাসিন্দা হিসেবে বসবাস করছিলেন তাদের 1966 সালের 1 জানুয়ারি থেকে ভারতের নাগরিক বলে গণ্য করা হবে। দেখো, ভারতীয় বংশোদ্ভূত কোন ব্যক্তি 1966 সালের 1 জানুয়ারি কিংবা তার পরবর্তী সময় কিন্তু 1971 সালের 25শে মার্চের পূর্বে পূর্ব পাকিস্তান থেকে আসামে এসে সেখানকার সাধারণ বাসিন্দা হিসেবে বসবাস করার সময় একজন বিদেশি বলে পূর্বোক্ত ট্রাইব্যুনাল কর্তৃক চিহ্নিত হলে সংসদীয় নির্বাচনী এলাকার ভোটদাতাদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে এবং পরবর্তী 10 বছর তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। ওই সময় অতিক্রান্ত হওয়ার পর তাকে ভারতীয় নাগরিক বলে গণ্য করা হবে। 5 দেখো, কোন অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন। কোন বিদেশি ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে কেন্দ্রীয় সরকার গেজেটে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঘোষণা করতে পারে যে সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরা ভারতের নাগরিক বলে বিবেচিত হবে। এই ধরনের নাগরিকতা অর্জনকে কোন অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন বলা হয়। এইভাবে ফরাসি অধিকৃত মাহে ও চন্দননগর, পর্তুগিজ অধিকৃত গোয়া, দমন ও দিউ এবং সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা ভারতীয় নাগরিকদের মর্যাদা লাভ করেছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে 2003 সালের সংশোধনী আইনের মাধ্যমে পূর্বোক্ত 7 নং ধারায় 7 ক, 7 খ, 7 গ ও 7 ঘ নং 4টি নতুন ধারা সংযোজন করা হয়েছে। ওইসব ধারাতে প্রবাসী নাগরিকত্ব বিষয়ে আলোচনা রয়েছে। 2003 সালের সংশোধনী আইনটি প্রণীত হওয়ার দিনে অথবা ঠিক তার পূর্বে ভারতীয় নাগরিক ছিলেন এবং ওই সময়ের পরে সুনির্দিষ্ট দেশের নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রবাসী নাগরিকত্বের জন্য আবেদন জানালে সরকার তা মঞ্জুর করতে পারে। তবে নিবন্ধী ভুক্তির দিন থেকেই কেবল তিনি এরূপ নাগরিকত্ব লাভ করবেন। 7 খ নং ধারায় এরূপ নাগরিকরা কোন অধিকার ভোগ করতে পারবেন এবং কোন অধিকার থেকে বঞ্চিত থাকবেন সে বিষয়ে আলোচনা করা আছে। 7 গ ঘ নং ধারায় যথাক্রমে এরূপ নাগরিকতা পরিত্যাগ এবং নিবন্ধী ভুক্তি বাতিল সংক্রান্ত বিষয়ে আলোচনা রয়েছে। এবার দেখো, নাগরিকতা বিলোপ। ভারতীয় নাগরিকতার বিলোপ সাধনের বিষয়টি নিম্ন 3টি দিক থেকে আলোচনা করা যায়। এক হচ্ছে নাগরিকতা পরিত্যাগ। প্রাপ্তবয়স্ক এবং সক্ষম কোন ভারতীয় যদি নাগরিক স্বেচ্ছায় তার নাগরিকত্ব পরিত্যাগ করতে পারেন। অবশ্য এরূপ করার জন্য তাকে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ঘোষণা প্রদান করতে হয় এবং সেই ঘোষণা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধভুক্ত করতে হয়। তবে ভারত যুক্ত রয়েছে এমন কোন যুদ্ধকালীন অবস্থায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখতে পারে। এইভাবে নাগরিকতা পরিত্যাগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতে বসবাস করার অধিকার হারাবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কোন ব্যক্তি নাগরিকতা পরিত্যাগ করলে তাকে তার অপ্রাপ্তবয়স্ক সন্তানীয় ভারতের নাগরিকতা হারাবে। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার 1 বছরের মধ্যে তারা যদি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ভারতীয় নাগরিকতা ফিরে পেতে ইচ্ছুক বলে ঘোষণা করে তাহলে পুনরায় তারা ভারতীয় নাগরিকতা ফিরে পাবে এবং ভারতের নাগরিক বলে বিবেচিত হবে। এবার তখন নাগরিকতার অবসান। কোন ভারতীয় নাগরিক দেশীয়করণ, নিবন্ধীভুক্ত অথবা অন্য কোনোভাবে স্বেচ্ছায় অন্য কোন রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তার ভারতীয় নাগরিকতার অবসান ঘটবে। তবে ভারত অংশগ্রহণ করেছে এরূপ কোন যুদ্ধের সময় কোন ভারতীয় নাগরিক স্বেচ্ছায় ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারের নির্দেশের প্রয়োজন আর কি। এবার তো নাগরিকতা থেকে বঞ্চিতকরণ। দেশীয়করণ বা নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকত্ব অর্জনকারী কোন ভারতীয় নাগরিককে কেন্দ্রীয় সরকার বিশেষ কয়েকটি কারণে আদেশ জারি করে নাগরিকতা থেকে বঞ্চিত করতে পারে। এক হচ্ছে জালিয়াতি করে বা মিথ্যা বিবৃতি দিয়ে কিংবা কোনো বাস্তব সত্যকে গোপন করে দেশীয়করণ, নিবন্ধীভুক্ত বা শংসাপত্র গ্রহণ করেছে বলে প্রমাণিত হলে, অথবা কোনো কাজকর্ম বা বক্তৃতার মধ্যে ভারতের সংবিধানের প্রতি আনুগত্যের অভাব প্রদর্শন বা সংবিধানের বিরোধিতা করলে, কিংবা 3 ভারত অংশগ্রহণ করেছে এরূপ কোন যুদ্ধের সময় শত্রুপক্ষের সঙ্গে বেআইনিভাবে ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকলে বা সংযোগ রক্ষা করলে, অথবা নাগরিকতা অর্জনের 5 বছরের মধ্যে কোনো দেশে অনূন্যন 2 বছরের জন্য কারাদণ্ড ভোগ করলে, বা
একাদিক্রমে 7 বছর ভারতের বাইরে বসবাসকালীন অবস্থায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র না হলে কিংবা ভারত সরকার বা ভারত যার সদস্য এরূপ কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অধীনে চাকরিরত না থাকলে অথবা ভারত সরকারের কূটনৈতিক বা বাণিজ্যিক প্রতিনিধি দপ্তরে ভারতীয় নাগরিকতা বজায় রাখার ইচ্ছা প্রকাশ না করলে ওইসব নাগরিককে তাদের ভারতীয় নাগরিকতা থেকে বঞ্চিত করা হবে। স্টুডেন্টস, এই নাগরিকতা এই চ্যাপ্টারটা খুব জটিল, এটা বেশ কয়েকবার শুনবে তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকে পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।